অমৃতা সিনহা মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন, দেখুন কোর্টের কোনো বিষয়ে বা কোর্টকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, অমৃতা সিনহার রায়কে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য বা মূল্যায়ন করব না। তবে কোর্টের কিছু কিছু চেয়ার তো প্রেডিক্টেবল, কোন লয়াররা কোন চেয়ারকে প্রেফার করে আর কোন চেয়ার থেকে কি অর্ডার আসবে আর বিজেপি বা সিপিএম মিষ্টিবিলি করবে, প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কোর্টটা, এইটা আনফরচুনেট। একেবারে সুদীপ্তবাবু, আপনি শুনলেন কুণাল ঘোষ বলছেন কোন লয়াররা কোন চেয়ারকে প্রেফার করে এবং কোন চেয়ার থেকে কি অর্ডার আসে সেটা একেবারে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। দেখুন, এইটা বলতে হবে কুণাল ঘোষের, মানে উনি নিজেকে মনে করেন উনি সব কিছু জানেন, কিন্তু একটা জিনিস উনি জানেন না, হাইকোর্টে মামলা হয় কারোর ইচ্ছে মতন না। হাইকোর্টের একটা ডিটারমিনেশন আছে যে কোন মামলা কোন জজ সাহেবের ঘরে হবে, সেই অনুযায়ী মামলা যখন ফাইল হয় হাইকোর্টের ডিপার্টমেন্ট থেকেই সেই জজ সাহেবের ঘরে মামলাটা যায় এবং তার ভিত্তিতে এই মামলার শুনানি হয়। আগেও এই দেখুন, যখন এসএসসির দুর্নীতি হলো, প্রাইমারির দুর্নীতি, ওবিসি, এখন এই ভাতা, ওনাদের বিরুদ্ধে রায় গেলেই ওনারা এইসব কথা বলেন। ওনাদের আমি অনেক আগেও বলেছিলাম যে কোনো এই ধরনের মামলা ওনারা একজন বিচারপতির নাম পছন্দ করে দিন, যেই বিচারপতিকে ওনারা মনে করছেন যে সঠিক বিচারপতি, তার ঘরেও যদি এই মামলা হয় সেই মামলাও স্থগিতাদেশ হবে এবং উল্টে হয়তো ওনারা জরিমানাও খাবেন। এটাই আমি আজকে কুণাল ঘোষকে বলতে চাই। উনি জানেন না, উনি মনে করেন উনি সব জানেন, কিন্তু উনি সঠিক জিনিসটা জানেন না। উনি অলরেডি, আর ওনাকে মনে করিয়ে দিতে চাই, এক, উনি অলরেডি বেলে আছেন, দ্বিতীয়, ওনার এগেনস্টে অলরেডি একটি কন্টেম্পটের রুল ইস্যু হয়ে আছে। তাই কদিন উনি বাইরে থেকে কি বলতে পারবেন আমি জানি না, তাই বাইরে যতদিন আছেন বলছে। কারুকে বলার থেকে তো আপনি আটকাতে পারবেন না, নিজের ইচ্ছা মতন বলতে পারছেন, কারণ কদিন আর বাইরে থাকবেন না। একেবারে সুদীপ্তবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ আজকে কোর্টের যে পর্যবেক্ষণ, রাজ্য সরকার কি চেয়েছিল, যাদের চাকরি চলে গেছে, যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি তাদের ইন্টারিম রিলিফ দেওয়ার চেষ্টা করেছিল এই ভাতার মাধ্যমে, কিন্তু সেখানে কোর্টে গিয়ে রাজ্যকে একেবারে ধাক্কা খেতে হলো। কোর্টের কি পর্যবেক্ষণ, যে এই যে বিতর্কিত প্রকল্প, এর মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান করছে না, অর্থাৎ শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিয়ে রাজ্যের ভূমিকায় সমালোচনায় সরব হয়েছে হাইকোর্ট। এবার আপনাদের সামনে রাখবো এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা কি বলছেন, শুনুন। আমার মতে এখানে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, সেই যোগ্য শিক্ষাকর্মীদের জন্য এই নোটিফিকেশনটা করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। যতদিন পর্যন্ত যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে কোনো কাজ করতে চাইবে ততদিন পর্যন্ত এরকমই হবে। এটা যেন না হয়। আমি জানি না সরকারের কানে আর কীভাবে জল ঢুকবে। আমরা যোগ্যতার সঙ্গে এতগুলো ধাপ অতিক্রম করে এবং এই বিপুল দুর্নীতি অতিক্রম করে আমরা চাকরিটা পেয়েছিলাম। আমাদেরকে আমাদের যোগ্যতার সঙ্গে চাকরিতে পুনর্বহাল করার ব্যবস্থা করা হোক। সেটা না করে তারা যতদিন পর্যন্ত এই অযোগ্যদের সঙ্গে মিশিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন ততদিন পর্যন্ত এরকমই রেজাল্ট হবে। আমরা তো জানতাম খারিজ হবে, যেভাবে নোটিফিকেশান ছিল সেটা তো খারিজ হওয়ারই কথা। নোটিফিকেশান তো যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে খারিজ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমরা জানতাম খারিজ হবে। ভাতা আমরা চাই, আর ব্যাপারটা একটু অন্যরকম আর কি। ধরুন যারা 7 বছর ধরে রেগুলার চাকরি করছে, হঠাৎ করে 3 মাস বেতন তাদের নেই, চলছে না, এবং তারা যোগ্য, অনেকে অন্য চাকরি ছেড়েও এসেছে এই চাকরিতে, তাহলে তাদের সেক্ষেত্রে 3 মাসের যে সংসার চালানোর খরচাটা আসছে না, ওষুধ কেনার খরচাটা আসছে না, সেই ক্ষেত্রে এটা তো দরকার ছিল অবশ্যই। এটা তো সবাই বুঝতে পারছে, সমস্ত শ্রেণীর মানুষ বুঝতে পারবে যে এটা খুবই দরকার। 3 মাস একটা যদি কারো স্যালারি না থাকে সেক্ষেত্রে কীভাবে, তার রেগুলার স্যালারি না থাকে কীভাবে চলবে? কিন্তু সরকার দিতে চায় না, এটাই বড় কথা। সরকার শুধুমাত্র ভাওতার জন্য ঘোষণা করেছিল, শুধুমাত্র প্রচারের জন্য ঘোষণা করেছিল, শুধুমাত্র খুশি করার জন্য ঘোষণা করেছিল, আর কিছুই নয়।